আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ৩১। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। অন্তু চুপচাপ ঘরে ফিরে এসেছিল। ডাইনিং স্পেসের কমন বাথরুমটার দরজায় জোরে জোরে শব্দ করল, যেন মনে হলো সে বাথরুম থেকে বের হলো অনেকক্ষণ পর। সাথে এক গ্লাস পানি আর দুটো রুটি নিয়ে রুমে এলো। উদ্দেশ্য জয়কে বোঝানো সে খাবার পানি আনতে গেছিল। জয় চোখ বুজে শুয়েছিল, ঘুমন্ত কিনা বোঝা যাচ্ছিল না। সকালটা খুব স্বাভাবিক কাটলো। অন্তুর চেহারাটা ভেঙে গেছে, চোখের নিচে কালি, ফর্সা মুখে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ, কালচে ছোপ। রিবি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করলো, তবু বিশেষ কথা হলো না। সবার সব কথা বুঝি ফুরিয়ে গেছে এ বাড়ির। তরু আসছে, টুকটাক কাজকাম করছে, তুলির মেয়েটাকে দেখাশোনা করছে। হামজা বেরিয়ে গেল। অন্তুর ধারণা হামজা সামনের সিঁড়ি দিয়ে নেমে বাগানের লোহার গেট দিয়ে গ্রাউন্ড ফ্লোরের কুটুরিতে ঢুকেছে। অন্তু পুরোটা বেলা নিজের ঘরে বসে পড়ল। অনেকদিন পর বই খাতাগুলো নেড়েচেড়ে দেখল সে। এক সময় পড়তে বসলে আব্বু এসে চুপটি করে পাশে বসতো। অনেকক্ষণ চুপচাপ চেয়ে দেখতো পড়তে থাকা অন্তুকে, ঠিক যেন অন্তু তখনও প্রাইমারি স্কুলের ছাত্রী। অন্তু আমজাদ সাহেবের কাছে কোনোদিন বড় হয়েছিল না। তারপর ঝাপটাটা এলো কবে। অন্তু নিজের ভুলভাল ভাবে এক মনে বসে। সে কথা বেশি বলে, খুব বেশি কথা বলে, অথচ লোকে তাকে গম্ভীর ভাবত। তারা জানে না সে অজায়গায় চুপচাপ সহ্য করতে পারে না। তার অনেক ভুল, তার কারণে গোটা পরিবারটা তছনছ হয়ে গেছে। সে প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক মেয়ে, মহানুভবতা নেই ভেতরে। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। জয় উল্টো দিক ফিরে শুয়েছিল। তখন সকাল ৯টা। আব্বু জিজ্ঞেস করলো, এখন কি চাস অন্তু? ভুলগুলো শোধরাতে? কিভাবে সেটা বুঝতে পারছি না। ভুলগুলো কি তা বুঝতে পারছিস? সবই তো ভুল আব্বু। সব কোনগুলো? সেই তো আমার সবই ভুল। তোমাকে হারিয়ে ফেলা। তোর ছাড়া আর কারো বাপ মরে না? তো কারো জীবনে তোর চেয়ে বেশি সংকট নেই? ভাই মরে না, পরিবার ভাসে না, তারাও ভুল করে, তাই জীবন এমন? তাহলে তো সবই ভুলের দোষ, ভুলের ভুল। তোর দোষটা কোথায়? কারো কোথাও দোষ নেই। বরাবরের মতো আব্বুর যুক্তির কাছে হারলো। তবু তর্কে জড়াই। আমি অনেক পাপ করেছি আব্বু, তা ধরতে দিচ্ছ না কেন? শুনি পাপগুলো। অন্তু উপহাস করে হাসি। জয় আমিরের সাথে পাঙ্গা নিতে গেছিলাম, তারপর আরও কত নাটক করলাম, সব তো নিজের ন্যাকামিতে, তাই না আব্বু? তোমার ধিক্কার জানানোর নেই আমাকে? আমি কোনো পদক্ষেপই শান্তভাবে নিতে পারিনি। পরিস্থিতি খুব ভালো ছিল, আমার জন্য সুখকর। তবু কেন যে চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীদের মতো ছক কষে কাজ সারতে পারলাম না? আমি পাগল হয়ে গেছি আব্বু, বদ্ধ পাগল, বেতাল। আমজাদ সাহেব গম্ভীর মুখে চেয়ে থাকেন, তারপর চট করে হাসেন। নিজের ভেতরের সাথে খুব তর্ক হয় তোর, তাই না? সে তোকে পছন্দ করে না, সমর্থনও করে না, তাকে জবাব দিচ্ছিস? অন্তু মুখ নামায়, স্বগতোক্তি করে। আমি কি কি করেছি জানো আব্বু? না, জানি না, শোনো বলছি। তবু অনেকক্ষণ চুপ রইল অন্তু, কথা বলল না কোনো। চুপ কেন? মেলাতে পারছি না আমি কি কি করেছি। অনেক পাপ আর ভুল তো আব্বু, মেলাতে বেগ পাচ্ছি বড়। চেষ্টা কর দেখি। অসন্তোষ প্রকাশ পেল আমজাদ সাহেবের অভিব্যক্তিতে। অন্তু মুখ তুলে চায়। আমজাদ সাহেব মাথা দোলান, কিচ্ছু করিসনি। জীবন আমাদের নিয়ে খেলে, অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেবার। আমরা জীবনকে ভয় পাই, তবু দোষারোপ তো করতে হবে। তখন হয়তো নিজের কর্মগুলো দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে বসি। আমি কি করব আব্বু? আমি পুরো ব্ল্যাঙ্ক। আমার মাথায় কিচ্ছু আসে না। আমি দূরে কোথাও চলে যাব। আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। কিসে জড়িয়েছিস? আমার তো কিচ্ছু না। আমি নিজেই গলা সামান ডুবে আছি আগে এত ভালো মানুষই দেখাতে গিয়ে। আমি কার কি উপকার করব? কেন করব? যার যারটা সে বুঝেনি। আমি খাবো, ঘুরবো, ঘুমাবো, আর না হয় পালাবো এই শহর ছেড়ে। তারপর? অন্তু অল্প চুপ থেকে মলিন হেসে বলে, কোথায় যাব? জায়গা বা ঠাঁই নেই তো আব্বু। আমার যে আব্বু নেই, আমার তো তুমি নেই, আমার কাছে আমার আম্মা নেই। আমার বাপটা বড় স্বার্থপর ছিল গো। সে আমায় বছরের পর বছর স্বপ্ন দেখিয়েছে, তারপর একদিন হুট করে রেখে পালিয়েছে। এমন এক জায়গায় রেখে যেখানে চার দেয়াল বিষাক্ত কাটার বেষ্টনীতে ঘেরা। অল্প নড়লেও আঘাত অনিবার্য, অনস্বীকার্য। তো দমে যাবি? কি করতে বলো? অন্তু চড়ে উঠল। হেসে মাথা দোলালেন আমজাদ সাহেব।
তোকে উকিল হতে হবে অন্তু, আরও স্বার্থপর হতে হবে। আমার আদেশ রইল, এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না। লোকে তোকে সর্বোচ্চ পাপীর কাতারে দাঁড় করাক, তুই বাকি জীবনে তোরটা আদায় করতে যা করতে হয় সব করবি। কি বললাম? সব। সেটা অযৌক্তিক হোক অথবা অল্প পাপ, অথবা হোক খাঁটি স্বার্থবাদিত্ব। আমার কি করার আছে? আমি কেন জড়াচ্ছি নিজেকে? কোথা থেকে কি হচ্ছে আমার সাথে? চারপাশে কি চলছে? কেন? কবে থেকে? কিভাবে? অন্তু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকি। শান্ত হ, বল তোর ভুলগুলো কি কি? কি কি ভুলে জিম্মেদার ভাবিস নিজেকে? আমার ভুল? হ্যাঁ, তোর মতে তোরই তো। শুনি, বল। সে তো অনেক। জয়ামিরকে ঘেন্না না করে সেই ভার্সিটিতে দেখা হবার প্রথম দিনে মেনে নিলে আর কিছু হতো না। এরপর যা সব হয়েছে সেসব হতো না, খালি পলাশের সাথে একবার দেখা হতো অন্তিকের বদৌলতি। আর? অন্তু খুব উৎসাহিত হয়ে ওঠে। আব্বু, ব্যাপারটা অনেকটা টাইম প্যারাডক্সের মতো, ব্যাখ্যা করব? আমজাদ সাহেব চেয়ে রইলেন। অন্তু বলল, টাইম প্যারাডাইস হলো, ধরো তুমি যে কোনোভাবে অতীতে গিয়ে তোমার দাদাকে তার ছোটবেলায় খুন করিয়ে এলে। এখন এখানে অনেক কিন্তু রয়ে যায়। তোমার দাদা যদি তার ছোট বয়সে খুন হয়ে যায়, তাহলে সে বড় হয়নি, বিয়ে করেনি, অর্থাৎ তোমার বাবার জন্ম হয়নি। আর তোমার বাবার জন্ম না হলে তুমি জন্মালে কোত্থেকে? আর যদি তুমি জন্মেই না থাকো, তাহলে তোমার দাদাকে খুন করলো কে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। সমাজবিজ্ঞান ছেড়ে কিসে মন দিয়েছিস? মলিন হাসে অন্তু। সমাজবিজ্ঞান? যে সমাজের সিস্টেম এবং বসবাসরত এক একটা মানুষের দৃষ্টিকোণে আমি মৃত্যুর মতো ঘেন্না করি, সেই সমাজবিজ্ঞান নিয়ে ভাবার রুচি কোথায় আব্বু? সে তুমি যাই বলো, বিষয়টা মিলল না। বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি খুব। আমি যদি সেদিন জয়ামিরকে প্রতিহত না করতাম, তাহলে পরবর্তীতে আর এসব তামাশা হতো না। আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে, আর প্রতিহত যে একবার করতে পারে, সে কি আর পরের বার মেনে নেয়? আজীবনেও মেনে নেয় না। তুমি বলতে আব্বু, এখনো বলছি। তাহলে তো হলোই, এ তো চিরধার্য ছিল। তাহলে আর ভুল বলছিস কোনটা? কি ভুল? অন্তু হাসে। সবই ভুল। জন্মানো ভুল, বেঁচে থাকা ভুল। কি চাস? দূরে যেতে? আমি আর নিতে পারছি না। তাতে কি হবে? আমি ফুরিয়ে যাব। এটাই চেয়েছিলি? পারছি না আর নিজেকে টানতে। কি করতে বলো? মোকাবেলা করার শক্তি, বুদ্ধি অথবা দক্ষতা আমার নেই। আমি যা করি তাই ভুল হয়ে যায়, অথচ আমার ধারণা সেসব আমি না করলে ভুল হতো না। অর্থাৎ ব্যাপারটা এমন, যা আমি করব তা ভুল, যা ভুল তা আমি করব। আধ্যাত্মিকতা? হতে পারে। ওই সবই মাথায় ঘুরছে আজকাল। এই ক্লান্তির শেষ দরকার, বুঝলে? তাতে আমি ভিলেন হব, অযৌক্তিক আর খারাপ হব। হয়ে যা। কিন্তু কি করব? কিচ্ছু করিস না, সুযোগ বলবে। আর বাচ্চাগুলো? যেগুলো তুই ভুল বলিস, ওই ভাবনাগুলোই সেগুলো অন্তু। তোকে এত প্রতিবাদী হতে হবে না। স্বার্থপর হ, লোকের বাহবা সহ জীবনে সব পাবি। সত্যি নাকি? হতেও পারে, নাও হতে পারে। দায়সারা কথা বলছো? জীবনটাও তো দায়সারাই অন্তু। চলছে না তবু চালাও, পারছি না তবু পেরে ওঠো। কোনো মতে কেটে গেলেই মৃত্যু। দায় সারতেই আমরা জীবনকে টানি, কোনো মতে শেষ দ্বারে পৌঁছে দিয়ে দায় সারি। অন্তু এবং আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি। কেউ অনেকক্ষণ কোনো কথা বলে না। হঠাৎই আমজাদ সাহেব বলেন, অন্তু। আব্বু? তুই কোনো ভুল করিসনি। আজ অবধি তুই যা করেছিস তা একটাও ভুল ছিল না, আর না ছিল বোকামি। তুই যে কতটা শক্তিশালী তা তুই জানিস না। গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝা যাবে না। তোর প্রতিটা কাজের বহুল ব্যাখ্যা আর যুক্তি আছে, সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকে না। পরিস্থিতি মাফিক সব ঠিক ছিল। সব শেষে হতে পারিস তুই ভুল অথবা ঠিক, তাতে যায় আসে না। যা মন বলবে করবি, পিছুটান নেই কোথাও। সবাই পিছুটান রাখলে সবাই যে মায়ার গোলাম হয়ে পড়বে। মায়ার গোলামের অধম হয়। পরিবার, পরিজন, সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ ভালো নয়। তারা এক একটা অদামি, অকর্মণ্য। আব্বু, আমি ভুল করেছি, আর তার ফলে এসব ঘটছে। কোনটা ভুল অন্তু? আর এসব থেকে বাঁচতে কি করার ছিল? তুই ওই কবিতা পড়িসনি? এক লোক রাস্তায় বের হতো না গাড়ি চাপা পড়ার ভয়ে, নৌকা চড়তো না ডুবে মরার ভয়ে, ফ্যান চালাতো না ফ্যান ভেঙে পড়ার ভয়ে। ওই জীবনযাপন করলে সব ঠিক থাকতো? জীবনে টানাপোড়েন আসবেই,
তার শর্ত জন্মগ্রহণ করা, আর জন্মগ্রহণের পর আর ধারাবাহিকতা থামানো যায় না। এসব ভাবি না। আব্বু, গতকাল তুলি আপু বলেছিল জয় আমির আমার ঢাল। ঢাল, আগুনের তৈরি জ্বলন্ত ঢাল। অন্তু অবাক হয়ে যায়। আমজাদ সাহেব বললেন, যেটাকে হাতে চেপে ধরে রেখে তুই সামনের শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস। অন্তু অদ্ভুতভাবে হাসল। এদিকে আমার হাত যে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত আব্বু। আমজাদ সাহেব সায় দেয়া মুচকি হাসলেন। তাতে কি? জয় আমিরের ক্ষয়, তোর জয়, এটাই নিয়ম। চেঙ্গিস খানও আজ মাটিতে মিশে গেছে। সবার ধ্বংস হতে হয়, আর এক এক ধ্বংসের মাঝে বৈপরীত্যের নতুন সৃষ্টি থাকে। এটা সূত্র, এটা চক্র। আব্বু, তুমি বদলেছ। শতভাগ কথা তোমার নয়, তোমার কথাতে আমার সংমিশ্রণ। আমি আমি আজ কে? অন্তু অবাক হয়ে তাকায়। আসলেই তো, কার সাথে কথা বলছে সে? কেউ তো নেই, তবে কে? জয়কে কল করেছিল পলাশ সন্ধ্যার পর। হামজা তখন কিছু ফাইল দেখছে সোফাতে বসে। জয় লম্বা একটা সালাম দিল। সালাম আলাইকুম পলাশ ভাই। পলাশ হাসলো। সালাম বস, ভালো? বলেছি এই প্রশ্ন জয়কে করবেন না। সে সদা সর্বদা ভালো, মানুষটাও ভালো, থাকেও ভালো। ভালো থাকা একটা পেশা, একটা ব্যবসা। পুঁজি কি এই ব্যবসার? মানুষকে খারাপ রাখা। ইটস ল অফ রিয়েলিভিটি পলাশ ভাই। মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকবো। তোর বউকে আমার হাতে দিবি না, সেটার জন্য ডিসকাশনে আসা যেত। এটা কি করলি বাপ? চাপা হিংস্রতা পলাশের হাসি হাসি রবে বলা কথাতেও লুকায় না। হামজা বলল, লাউডস্পিকার কর। তরু এসে 2 কাপ আদা চা দিয়ে গেল। সারা বছর জয়ের ঠান্ডা লেগে থাকে। তরুর ধারণা কবে জানি এই লোকের নিউমোনিয়া বা অ্যাজমা ধরা পড়বি। জয় মাথা নাড়ল। বোকা সাজবেন না পলাশ ভাই, আপনাকে বিশাল বেমানান লাগে। বউ তো আমি দেই না, বউ হবার আগে দেই নাই, এখন কেমনি কি? কাহিনী অন্যটা। বউ রক্ষা করা কোনো বিষয় না ভাই, ওটা আমি না চাইলেও হবে। আমার বউ যে সে জিনিস না। কাহিনী? কি কাহিনী? মাঝার মাঝার। আমি আপনারে কইছিলাম ওর সাথে মিলে কোনোদিন আমাদের পেছনে লাগবেন না, তবু আপনি বারবার তাই করে আসতেছেন। আমি আপনারে কোনোদিন বিশ্বাস করি নাই যদিও, তবু আপনি একটা বিশ্বাসঘাতকতা টাইপের ব্রিড করেছেন। যার ফকিরের সিন্নি খান সেই ফকির চেনেন না। না হলো মিয়া, মাঝার তো বাদামের খোসা, আপনাকে ব্যাকআপ দিই আমরা। তবু ছলচাতুরি। আমি কিছু করিনি, মাঝার যা করতে চেয়েছিল আমি বাধা দিয়েছি। বাচ্চা দুষ্টুমি করলে মাদেরও ওই রকম 2-4টে মিঠা ধমক দিতে দেখেছি। ও ব্যাপার না, ওটাকে প্রশ্রয় বলে। আমার চেয়ে বেশি কেউ প্রশ্রয় পায়নিও জিনিস। তুই ভুল বুঝে কাম ভালো করিসনি বাপ। এই একটা কথা বললেন, ইমেজ নষ্ট করা কথা। আমি জীবনে ভালো কাম করিনি, এটা আমার পার্মানেন্ট ইমেজ। অথচ আপনি এমন টোনে কথা বললেন যেন রোজ ভালো কাম করি। আজ একটা খারাপ করছি, এটা হইল না। আমি মরবো খুব তাড়াতাড়ি, তবু শুধরবো না, নিজেকে কন্ট্রোল করব না। ছোট্ট জীবনে অত ভাবনা চিন্তা রাখি না, যখন যা মনে চায় করি। কল রাখেন, কল করে ফ্যার করার চেয়ে আমার পেছনে বাঁশ না কঞ্চি দিবেন, সেটা দেবেন কিভাবে সেই সব পরিকল্পনা করেন। ইয়া হাবিবি, আল্লাহ হাফেজ। হামজা কপালে হাত চেপে হেসে ফেলল। জয় বলল, ঘাপলা আছে ভাই, ওর মতন মাথা নষ্ট পাগলশালা এমন বাংলা সিনেমার মতো সরল ফোনালাপ করতে কল লাগাইছে। কাহিনীটা অ্যাডজাস্ট হচ্ছে না শরীরে, কিরমির করতেছে। হামজা শান্ত স্বরে বলল, তোর ফোন ট্র্যাক ডাউন করার জন্য হতে পারে। এত উন্নত ডিভাইস তো কোনো এসবি ডিপার্টমেন্টেও নাই, ওর কাছে থাকলে কি? তা মানে বুঝছো? দিনাজপুরে নেইও, আই গেস ঢাকাতেও কোথাও আছে। কঠিন প্ল্যান প্রোগ্রাম চলছে। কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলে ফেললো হামজা। একটাতেও মনের মতো কিছু নেই। জয়কে বলল, এগুলো স্টেটমেন্ট, এসব রাজধানীতে পাঠালে ওপর মহল মাজায় লাথি ছাড়া কিছু দেবে না। কল করে কাউকে ডেকে বসে রইল দুজন চুপচাপ। আদা চা ঠান্ডা হয়ে এসেছে। শরবতের মতো সেই চা জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগলো। হামজার উপরমহল দেশের ক্ষমতাসীন দলের মহাকর্তারা, তারা অবিনিময়ে কিছু দেয় না। বিরোধী দলের ছেলেদের আটক করা, অত্যাচার করা, মিথ্যা অপরাধ সাজিয়ে কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজার মতো উঠতি নেতাকর্মীদের ওপর ন্যস্ত করা হয়। তাদের প্রফিট তারা কাজের স্কোর অনুযায়ী নির্বাচনের আগাগ দিয়ে পেয়ে যাবে। নীরব চুক্তিটা এমন হয়, যে যতটা ভালো কাজ দেখাতে পারবে ক্ষমতা পাবার ক্যান্ডিডেটদের মাঝে তারই অবশ্যই অগ্রগামী থাকবে।
হামজা যা করছে, যা করতে চাইছে, 2018 এর সংসদ নির্বাচনে একটা মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেহাত কম নয়। ডাউন পার্টি মাঝার, সে মানতে পারল না বিষয়টা, প্যাচ লাগালো, কঠিন প্যাচ। যে কাজ হামজা এবং জয় মাসখানেক আগে করে ফেলতে পারত, তা গতরাতে সম্ভব হয়েছে। মাঝারকে পুরোটা সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ, নয়তো পলাশের বাপ বেকার বসে আছে, দলছুট হয়ে গেছে। তারা এখন আমজনতার চেয়ে বেশি কিছু না, শত্রুর শত্রু নিজের বন্ধু। মাঝার নীতিটা পালন করেছে। পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জেরে হামজাদের অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে। পলাশ তা লিক করত মাঝারের কাছে। মাঝার নিজে ক্ষমতাসীন দলের চামচামি করলেও এবার হিংস্র পরায়ণতা তাকে বিরোধী দলকে গোপন তথ্য দেবার কাজে নিয়োজিত করেছিল। অ্যালার্টসন পেয়ে পেয়ে ওরা নিজেদের গুটিয়েছে। জয় হামজার পেরেশানি চরম পৌঁছেছিল। দিনের পর দিন দুই ভাই ছুটেছে। শেষ অবধি বাচ্চাগুলোর অসহায়ত্বের চিত্র, ভিডিও বিতরণ তাদের সফল করেছে। অতগুলো বাচ্চার জীবন বাঁচাতে তাদের ধর্মের বড় ভাইয়েরা ছুটে আসবে না, তা হয় নাকি? ধরা দিয়েছে, শর্ত ছিল বাচ্চাদের ছেড়ে দেয়া। হামজা দেয়নি। ওরা জানের ভয় অল্পও পায় না। বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে, তবু কোনো জবানবন্দি দেবে না। আজ বাচ্চারা পেট পুড়ে খেয়েছে, খেতে পায়নি তাদের আমিরেরা, খেয়েছে মার। সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে কেউ কেউ জ্ঞান হারিয়ে। হ্যাংলা পাতলা চেহারার রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে। কপালে হাত ঠেকিয়ে মাথা নুইয়ে সালাম ঠুকলো। সে হাঁপাচ্ছে। হামজা জিজ্ঞেস করলো, কি অবস্থা? ভাই পাথরের মতন মার খাইতেছে, তবু কথা কয় না। আমার কাছে আবার অজুর পানি চাইছে, ঈশার নামাজ পড়ব। জয় উঠল, এক মগ পানি নিল বাথরুম থেকে। হলরুম থেকে বেরিয়ে যাবার সময় হামজা ডাকে, কোথায় যাচ্ছিস? জয় ফিরে তাকায়, একটু সাক্ষাৎ করে আসি আর অজুর পানি দিয়ে আসি। আঘাত করিস না এখন আর। করব না। রন্টু ডাকে, ভাই। আনমনে জবাব দেয় হামজা, ভাই একটা কথা কই। বল। আগে বহু তেমন কেস সালটাইছি, একটু মারলেই উগ্রে ধর্মটর্ম সব গোড়ের ভিতরে পালাই। এইরকম শক্ত জান দেখি নাই। ভাই আমার কাছে আবার অজুর পানি চাই। একটু টু শব্দ করে না, ব্যথাও লাগে না মনে হয়। কেডাই ভাই ওইটা? আগেও বহু শিবিরের সওয়ালরে খালাস করছি। উড়া মারার আগে বাঁচতে চাইছে, নামাজ কালাম পড়তে চাই নাই। আজকের বাকিগুলাও ওই লোকটার মতন না, অত শক্ত ছিল না, এইটা আলাদা। হামজা চোখ তুলে তাকালো, রন্টু ঢোক গিলল, ভয়ে আর কথা বলল না। চলে গেল দ্রুত হামজার সামনে থেকে। নিচতলার আঙিনা পার্টির ছেলেদের আনাগোনায় গম গম করে সারাক্ষণ। নিচে যেন বহুদিন ব্যাপী উৎসব চলে সারাক্ষণ পাটোয়ারি বাড়িতে। সেটা আরও বেড়েছে হুমায়ুন পাটোয়ারির মৃত্যুর পর। এক গাদা সৈন্য মোতায়েন রেখে দুই ভাই বেরিয়ে গেল সন্ধ্যার আগে। চারদিকের ঝামেলা সামলে দিতে হচ্ছে একসাথে। অন্তু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখলো নিচের আঙিনায় ভেতর বাড়ির পাহারাগুলো। ক্লাব ঘরে আগুন লাগার পর থেকে ওখানের আড্ডাটা তুলে এনে এখানে বসানো হয়েছে যেন। রাতের রান্না চড়িয়েছে তরু। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। কত রকম ভাবনা মনে মনে খেলা করে যায়। জয় আমিরের ওপর সে কৃতজ্ঞ। জয় আমির তাকে বাঁচিয়ে রেখেছে, কৃতজ্ঞ সে। ঠিক যেমন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর, যেটা রোগ সারানোর সাথে সাথে শরীরের ইমিউনি সিস্টেম দুর্বল করে, শক্তিমত্তা হনন করে, মাসখানেকের জন্য অকেজো করে মানবদেহকে এবং বৃক্কে এক প্রকার স্থায়ী ক্ষতি সাধন করে যায় চলমান হারে। জয় আমির দাহ্য রাসায়নিক দ্রব্যগুলোর মতোই ভালো। অন্তু এসব ভেবে হাসি। রিমি এসে কখন পেছনে দাঁড়িয়েছে টের পায়নি। জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আপনার রুম বহুদূরে, কানে কিছুই আসে না? আপনার রুম বহুদূরে, কানে কিছুই আসে না? না হবে হয়তো, তাতে তো ভালো, কান ভালো আছে, আমার নেই। ঘর পরিবর্তন করুন। মুখ ফিরিয়ে অনীহার সাথে বলল অন্তু। আপনার কি হয়েছে আরমিন? অন্যরকম লাগছে। শুধরাতে চাই নিজেকে। মানে কেন এসেছেন? চাবি এনেছি। ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে দিন জায়গার চাবি জায়গায়। আপনি যাবেন এখন বড় ঘরে। প্রশ্নই ওঠে না। আমি নিজের আর বিপদ বাড়াবো না। এই বিপদে পড়ার ফলে কার কার ওপর যে কৃতজ্ঞতা রাখতে হচ্ছে রিমি। ভাবতে পারেন আমি বিপদে আছি, তা থেকে প্রোটেক্ট করছে আমায়, আর আমার তার ওপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে। এর চেয়ে আর কি খারাপ খেসারত গুনলাম? এটাই সবচেয়ে কঠিন। তাই আর বিপদ নয়, আর না নতুন কৃতজ্ঞতা।
এত অহংকার আপনার? ভুলভাল শব্দ উচ্চারণ করছেন রিমি। ওটা আত্মমর্যাদা বোধ। কোনো পাপিষ্টের ওপর কৃতজ্ঞতা বোধ এক প্রকার আত্মগ্লানি। এত আত্মগ্লানি বইতে পারছি না। ওদের প্রতিটা আঘাতের আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এতদিন এভাবে টর্চার করা হয়নি ওদের। হয়নি, এখন হবে। খারাপ কি? তাতে আমারই বাকি। আমি মানুষ, সাধারণ এক অসহায় মেয়ে। আমার ক্ষমতা নেই ওদের সহায়তা করার। এমন করছেন কেন? এত শক্ত হচ্ছেন কেন? প্লিজ আরমিন, আপনি সাহসী। আমি পারি না ওসব দেখতে, মোকাবেলা করতে। আপনি পারেন, আপনার সাহস আছে। অন্তু শক্ত গলায় চিবিয়ে বলল, সাহস? কিসের সাহস? হারানোর সাহস, তাই তো? বাপ, ভাই, ক্যারিয়ার, সুন্দর জীবন সব হারিয়ে ফেলার বোকার সাহস আছে, তাই তো? অথচ আপনারা চালাক, নিজেদের গা বাঁচিয়ে যা হয় করেন। আপনাদের কোনো শত্রু নেই, ক্ষয় নেই। ড্যাম অন মি। এই কথাগুলো বুঝতে এতগুলো দিন লেগেছে আমার। রিমি কেমন কাতর হয়ে উঠল। আমি মানছি, সব মানছি, কিন্তু ওদের শরীরের ব্যথার কাতরানির আওয়াজ সহ্য হচ্ছে না আমার। আপনি একটু দেখে আসুন। পায়ে পড়ি আরমিন, যান বড় ঘরে একবার। সমস্ত ভার আমার। ওরা এখনও ব্যথায় ছটফট করে চিৎকার করছে, আমার কানে সইছে না। সিঁড়ির দরজা খুলতে এই দিন অন্তুর খুব হাত কেঁপেছিল। সে জানে না ভেতরে কি দেখবে। সেই কণ্ঠস্বর, সেই বিদ্রোহী সঙ্গীতের মালিক। বড় ঘরে পা রাখতে পা টলছিল খুব, হাত পা জড়িয়ে আসছিল। পশ্চিম কোণে লোহার দরজার ওপাশে ছেলেদের আওয়াজ আসছে। ওরা যদি ভেতরে ঢুকে আসে, কি করে সামাল দেবে সে? খালি হাত তার। সে কম্পিত পায়ে বড় ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায়। কড়া পাওয়ারের স্পটলাইট ঝুলছে মাথার ওপরে। দুজন কাত হয়ে শুয়ে আছে। আব্দুল আহাদকে দূর থেকে চিনতে পারল অন্তু। তার পা উঠছিল না, তবু হেঁটে এগিয়ে গেল। ওরা সবাই মিলে আহতদের সেবা করছে। অন্তু মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চারজন নতুন পুরুষ। দুজন পড়ে আছে, একজন পা ছড়িয়ে বসে পায়ের ক্ষততে হাত বোলাচ্ছে। রডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে চামড়া। ত্বক বিদীর্ণ হয়ে মাংস থেতলে যাওয়া স্থানে হাত বোলাচ্ছে। চতুর্থ জন দেয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখ বুজে বসে আছে। হাতে ব্যান্ডিজ, কপালে শুকনো রক্ত। মুখটা ওপাশ কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু। পায়ে শিকলের বেড়ি আটকানো, তা তালাবদ্ধ লোহার বিমের সাথে। অন্তু কয়েক কদম এগিয়ে গেল। মাথার চওড়া ওড়নার প্রস্তটা আরেকটু টেনে দিল। সকলেই ফিরে তাকায় ওর দিকে, অবাক হয়ে চেয়ে থাকে। চতুর্থ জন বাইরের মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তাড়াবোধ করছিল না যেন। অন্তু আব্দুল আহাদকে বলল, খেয়েছো কিছু? শুকনো মুখে মাথা নেড়ে হ্যাঁ জানায় আব্দুল আহাদ। অন্তুর কাছে মিথ্যা ঠেকল। নারী কণ্ঠের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায়। অন্তুর রক্ত সঞ্চালন থামল। কাঠের আসবাবের মতো জমে দাঁড়িয়ে থাকলো। সেই চোখ, রুমালে বাঁধা মুখোশের আড়ালে যে চোখ দুটো তেজস্ক্রিয় রশ্মির মতো জ্বলজ্বল করে জ্বলেছিল সেদিন, সেই চোখ জোড়াকে অন্তু ভুলবে কোনো দিন? চাপদাড়িতে প্রশস্ত মুখখানা ম্লান সেই পুরুষের। পরনে খাদি কাপড়ের ফতোয়া, কালো প্যান্ট, তার কয়েক স্থান ছেঁড়া। হাতের কালো বেল্টের ঘড়িটার কাঁচ ফেটে গেছে। অন্তু খেয়াল করে পায়ের যে স্থানে শিকলের বেড়ি, স্থানটায় রক্ত জমাট বেঁধে দগদগে ঘা তৈরি হয়েছে। পুরুষটি সোজা হয়ে বসল, নিজের দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকিয়ে অন্তুকে উদ্দেশ্য করে বলল, এখানে এসেছেন কেন? ফিরে যান ভেতর বাড়িতে, নিজের ঝুঁকি বাড়াবেন না। সেই সুতীব্র ভরাট কণ্ঠস্বর, সেদিন রাতের বিদ্রোহী স্বর। অন্তু চোখ নামায়, শুধু এটুকু উচ্চারণ করতে পারে, কে আপনি? আমি সৈয়দ মোরসালিন মোহান। অন্তু দু কদম পেছাই, চোখের পলক ফেলে না।